হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট প্র্যাকটিস সেট করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক যেমন এসছে ঠিক সেই ধরনের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করব। ঠিক আছে, এখানে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে এখানে একটা জিনিস আমাদের রয়েছে এক্সট্রা, কি সেটা হচ্ছে সায়েন্স। এখানে আমাদের গ্রুপ ডিতে মেন যে সায়েন্স পোর্শনটা, এই সায়েন্স পোর্শনটা আমাদের 25 মার্ক থাকবে। ঠিক আছে, এই সায়েন্সটা আমাদের একটু বেশি করে ভালোভাবে জানতে হবে। সায়েন্সটা থাকবে কত মার্ক? সায়েন্স থাকবে 25, তাই তো। আর এখানে আমাদের গণিত থাকবে কত? গণিত 25। আর আমাদের রিজনিং কত থাকবে? রিজনিং থাকবে কত? 30। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কত থাকবে? আমাদের 20 মার্ক। ঠিক আছে, আমাদের আগে দেখি এই আমাদের যে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য আমরা সিলেবাসটাকে দেখি। সিলেবাসটা আমাদের ভালো করে জানতে হবে যে কোন বিষয়গুলো থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখো, বিজ্ঞান থেকে আমাদের থাকবে 25 কোশ্চেন, 25টা কোশ্চেন। আমরা জানি সবাই যে 100টা কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। 100টা কোশ্চেন, 100টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, টাইম থাকবে কত? 90 মিনিট। টাইম থাকবে 90 মিনিট, তাই তো। 90 মিনিট টাইম থাকবে, 100টা কিন্তু কোশ্চেন থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মধ্যে আমাদের গণিত, ম্যাথ থাকবে কত? ম্যাথ থাকবে 25 মার্ক, 25 নম্বরের। রিজনিং থাকবে কত? রিজনিং থাকবে 30 নম্বরের। এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়টা থাকবে কত? 20 নম্বর। এবং বিজ্ঞান বিষয় থাকবে কত? 25। ঠিক আছে, এবার দু একটা কম বেশি হতে পারে, মোটামুটি আমাদের এই সিলেবাসটা ফলো করতে হবে। যারা আমরা 2025, এই 2025-এ আমাদের যে গ্রুপ ডি পরীক্ষা হবে, আশা করা যায় আমরা আজ আমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, ঠিক আছে, 12ই ফেব্রুয়ারি, আমরা ধরতে পারি পরীক্ষা মোটামুটি আমাদের 4 থেকে 5 মাস পর হবে। ঠিক আছে, 4 থেকে জুলাই থেকে শুরু করতে পারি, জুলাই পরীক্ষা হবে। ঠিক আছে, জুলাই আগস্টের মধ্যে আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এই 4 থেকে 5 মাস আমরা হাতে নিয়ে চলবো। 4 থেকে 5 মাস আমরা হাতে নিয়ে চলবো। এই 4 মাসের মধ্যে আমরা মোটামুটি 3 মাসের মধ্যে আমাদের পুরো সিলেবাসটা কভার করতে হবে। 3 মাসের মধ্যে আমাদের কি করতে হবে? পুরো সিলেবাসটা, ডিটেলস যে সিলেবাসটা আমাদের রয়েছে এখানে, পুরো সিলেবাসটা আমাদের বেসিক থেকে কভার করতে হবে। ঠিক আছে, এবং সপ্তাহে আমরা একটা করে মক টেস্ট দেবো। সপ্তাহে একটা করে মক টেস্ট দেবো, যেমন প্রতি সপ্তাহে একটা করে কি মক টেস্ট চলবে, প্র্যাকটিস সেট চলবে, যে কেমন ধরনের প্রশ্ন আসে সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা অ্যানালাইজ করে ঠিক সেই ধরনের একটা মক টেস্ট আমরা করব। ঠিক আছে, এবং বেসিক থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে হবে, কারণ বেসিক যদি আমাদের ক্লিয়ার না থাকে কোশ্চেন লেভেল কিন্তু একটু হাই হবে। ঠিক আছে, আমরা সচরাচর দেখছি, ঠিক আছে, যত আমাদের দিন যাবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু আসবে। আমরা এসএসসি জিডির পরীক্ষাতেও দেখছি ঠিক সেই ধরনের কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। তাহলে আমরা মোটামুটি সিলেবাসটা জানলাম। কি সিলেবাস হলো? আমাদের 100টা কোশ্চেন, এমসিকিউ টাইপের, 90 মিনিট সময়, এটা হচ্ছে একটা বড় কিন্তু ফ্যাক্টর। তার মধ্যে আমাদের দেখো সবচেয়ে এই 25টা আমাদের থাকবে গণিত, 30টা থাকবে রিজনিং। এই যে দেখো 55টা প্রশ্ন আমাদের এখানে থাকবে, এই 55টা প্রশ্ন করতে কিন্তু আমাদের 1 ঘন্টা সময় চলে যাবে। আমরা যদি ঠিকঠাক যদি আমরা কি করি, প্র্যাকটিস না করি কিন্তু। ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করলে এখানে কিন্তু 55টা কোশ্চেন আমাদের থাকবে, গণিত এবং রিজনিং এই দুটো মিলিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে কিন্তু খুব ভালো আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমাদের থাকবে কত? 20। আমাদের বিজ্ঞান থাকবে 25। এই বিজ্ঞানের মধ্যে থাকবে পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়নবিদ্যা, কেমিস্ট্রি এবং জীববিদ্যা, আমাদের লাইফ সায়েন্সের ব্যাপারটা। এগুলো কিন্তু সব আমাদের এনসিইআরটি মাধ্যমিক লেভেলের যে বই থাকবে, এনসিইআরটি, ঠিক আছে, এনসিইআরটি যে সায়েন্সের বুক থাকবে 10th লেভেলের, মাধ্যমিক লেভেলের আমাদের যে বইগুলো আছে সেই লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, এই বিষয়ে আমাদের সায়েন্স বিষয়ে, সায়েন্সের যে বেসিক আমাদের এনসিইআরটি লেভেলে, মাধ্যমিক লেভেলের যেগুলো থাকবে, যে বিষয়গুলো আমাদের, যে চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, সেই সিলেবাসগুলো, সেই চ্যাপ্টারগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আমরা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, ওই ক্লাসগুলো তোমরা ফলো করবে, ওখানে ডেসক্রিপটিভ ক্লাসভাবে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যেমন আমরা দেখতে পারি যদি আমাদের খুব ভালো দেখি জীববিজ্ঞানে কোন কোন বিষয়গুলো আসবে, যেমন কোষ কলা খুব ভালো, ক্রোমোজোম, ডিএনএ ব্যাপারটা, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো। ঠিক আছে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, খুব যেগুলো গুরুত্ব, যেমন মানবদের সংবহনতন্ত্র, পুষ্টি বিভাগ এগুলো থেকে, ঠিক আছে, স্নায়ুতন্ত্র থেকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু এমসিকিউ টাইপের, কিছু আমাদের স্ট্যাটিক সায়েন্সের কিছু কোশ্চেন আছে, বিভিন্ন আবিষ্কারক, বিভিন্ন তত্ত্ব। ঠিক আছে, আমরা যদি একটু দেখি রসায়নবিদ্যা থেকে, ঠিক আছে, রসায়নবিদ্যা থেকে কেমন কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, একটু যদি আমরা দেখি রসায়নবিদ্যা থেকে, দেখো রসায়নবিদ্যার খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন থাকে, ডাল্টনের পরমাণুবাদ একটু ভালো করে আমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, অ্যাসিড, ক্ষার, লবণ থেকে। পর্যায় সারণী খুব ইম্পর্টেন্ট, পর্যায় সারণী তো প্রতি শিফটে কোশ্চেন এখানতে আসবে। ঠিক, কিন্তু সেই শুধুমাত্র এমসিকিউ পড়লে কিন্তু হবে না, সেজন্য পুরো চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে কিন্তু ভালোভাবে দেখতে হবে। আমরা এনসিইআরটি বই ফলো করে সেখান থেকে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেটুকু আমরা নোট দিয়ে দেবো, সেইগুলো আমাদের কি
ভালোভাবে ডেসক্রিপটিভ ক্লাস করে পড়তে হবে সায়েন্সটা, কারণ সায়েন্স আমাদের 25 মার্কস, ঠিক আছে। তো এখানে কিন্তু শুধুমাত্র আমরা এমসিকিউ পড়ে গেলে কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে। ডিটেলস আমাদের কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে। এগুলো একটু মাথায় রেখে আমাদের ক্লাস করতে হবে, ঠিক আছে। সায়েন্সের মোটামুটি আমরা যদি খুব ভালোভাবে দেখি, পদার্থবিদ্যায় মোটামুটি 15টা চ্যাপ্টার আছে, রসায়নবিদ্যায় 12-13টা চ্যাপ্টার, এবং জীববিজ্ঞানে মোটামুটি 8-9টা চ্যাপ্টার আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। মোটামুটি এখানে আমাদের 30 থেকে 35টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। 35টা চ্যাপ্টার খুব ভালোভাবে আমাদের পড়তে হবে, ঠিক আছে। এটা আমাদের যেন মাথায় থাকে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কোনো নির্দিষ্ট আমাদের সময়, এর কোনো বাউন্ডারি নেই, কোনো সীমানা নেই, ঠিক আছে। আমাদের কি ব্যাপারটা, জিকের মধ্যে আমাদের কি থাকবে, সংবিধান থাকবে, জিকের মধ্যে আমাদের কি থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, কিন্তু সেগুলোতে খুব কম কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের এগুলো থাকবে, স্ট্যাটিক জিকে কিছু থাকবে, ঠিক আছে। তাই টোটাল আমরা বুঝতে পারছি 20টা নম্বর, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি ধরে নাও 4-5টা কোশ্চেন আমাদের আসবে, ঠিক আছে। এবং সংবিধান, ইতিহাস, ভূগোল, আমাদের আরো যেগুলো রয়েছে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয় থেকে 15টা, টোটাল মোটামুটি 20টা কোশ্চেন এখানে থাকবে। এবার বীজগণিতে আমাদের মধ্যে, বীজগণিতের মধ্যে কিন্তু আমাদের অঙ্কের এই গণিতের মধ্যে কিন্তু ভাগ আছে। গণিতের মধ্যে কি ভাগ আছে, এই গণিতের আমরা যদি দেখি, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, তাই তো। এই গণিতের মধ্যে আমাদের এইগুলো ভাগগুলো আছে, কিন্তু এখানে আমাদের রেলওয়ের গ্রুপ ডির জন্য, ঠিক আছে, গ্রুপ ডির জন্য যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, 25 কোশ্চেন আমাদের থাকবে। এই 25 কোশ্চেনের মধ্যে পাটিগণিত থেকে আমরা মোটামুটি 16-17টা কোশ্চেন বা 18টা কোশ্চেন আমরা দেখতে পাবো, 18টা প্রশ্ন আমাদের পাটিগণিত থেকে থাকবে। বীজগণিত থেকে একটা কি দুটো, পরিমিতি থেকে দুটো, ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে একটা কি দুটো প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই টোটাল এই ধরনের আমাদের টোটাল এখানে 25টা কোশ্চেন। পাটিগণিত থেকে আমাদের থাকবে ম্যাক্সিমাম কোশ্চেন, ঠিক আছে। এই পাটিগণিত থেকে আমাদের 17-18টা কোশ্চেন থাকবে, বীজগণিত থেকে দুটো, পরিমিতি থেকে দুটো, ত্রিকোণমিতি থেকে দুটো 3টে কোশ্চেন, ঠিক আছে, একটা দুটো এরকম থাকবে এইভাবে। জ্যামিতি থেকে একটা থাকতে পারে, জ্যামিতি থেকে, ঠিক আছে, জ্যামিতি থেকে একটা কোশ্চেন থাকতে পারে। তাহলে মোটামুটি আমাদের কিন্তু বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, কোনগুলো থেকে আমাদের বেশি পড়তে হবে, এগুলো আমাদের বেসিক কাজ। আমরা পুরোপুরি মানে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিকঠাক ভাবে স্ট্যাটিকটি ভাবে বুঝতে হবে প্রিভিয়াস কোশ্চেন দেখে, যে কোনগুলো থেকে কোশ্চেন আসে, কোনগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এই পাটিগণিতের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সরল সুদ ঘষা, চক্রবৃদ্ধি সুদ ঘষা, ঠিক আছে, সময় কার্যের অঙ্কগুলো, ঠিক আছে, ট্রেনের অঙ্ক, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পাটিগণিতটা কিন্তু খুব জোর দিয়ে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে দেখো, বীজগণিত থেকে খুব সহজ সরল ভাবে থাকে, সূত্র দিয়ে বেসিক্যালি আমাদের চলে আসে ম্যাক্সিমাম কোশ্চেনটা। পরিমিতি থেকে ত্রিকোণমিতি, পরিমিতির মধ্যে কি রয়েছে, শঙ্কু, গোলক, চোঙ, এইগুলো থেকে আমাদের প্রশ্ন থাকবে। ত্রিকোণমিতির মধ্যে সাইন, কস, ট্যান, এই ধরনের প্রশ্ন, ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো। তারপর আমাদের যে একটা লম্বা একটা রয়েছে গাছ, সেই ভেঙে পড়ে যাবে, ঠিক আছে, এইভাবে ছায়া পড়লো, মানে সহজ ধরনের থাকে, বেশি কঠিন ধরনের কোশ্চেন আমাদের থাকে না, ঠিক আছে। মাধ্যমিক লেভেলে আমরা যেমন পড়েছি ঠিক সেই ধরনের প্রশ্ন। এবং ত্রিকোণ জ্যামিতির ক্ষেত্রে খুব সহজ সরল জ্যামিতি থাকবে, যেগুলো আমরা প্র্যাকটিস করলে কমন পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে পাটিগণিতটা খুব ভালোভাবে এখানে, এখানে আমাদের গণিতে কিন্তু 25টার মধ্যে মোটামুটি 23-24টা করে আসতে হবে, ঠিক আছে। কারণ এখানে আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কি আসবে কেউ আমরা জানি না সঠিক, 20টার মধ্যে 7-8-10টা বেশি কমন আমরা পাবো না, ঠিক আছে। এখানে বিজ্ঞানে কিন্তু আমরা কমন পেয়ে যাবো, বিজ্ঞান যদি আমরা ভালোভাবে পড়ি, বিজ্ঞানে কিন্তু আমরা কমন পেয়ে যাবো, ঠিক আছে। মোটামুটি 25টার মধ্যে 20টা-18টা এমনি কমন পেয়ে যাবো যদি ভালো করে আমরা পড়তে পারি। এবং রিজনিং কিন্তু আমাদের 30টার মধ্যে 28টা করে আসতে হবে, ঠিক আছে, রিজনিং 28টা করে আসতে হবে। এর মধ্যে দেখো ভার্বাল এবং নন ভার্বাল। ভার্বাল মানে কি, ভার্বাল মানে কি আমাদের যেগুলো আমরা বুঝি, ঠিক আছে, যেগুলো বিস্তৃত ব্যাখ্যা থাকবে ভাষা দিয়ে। আর নন ভার্বাল মানে কি, ছবি দিয়ে, ঠিক আছে, ছবি দিয়ে আমরা জানি নন ভার্বাল রিজনিং কেমন থাকে, অ্যানালজি টাইপের থাকবে, ঠিক আছে, বিভিন্ন টাইপের আমাদের রয়েছে, ঠিক আছে, চিত্র সম্পূর্ণকরণ, লুপ্ত চিত্র, ঠিক আছে, এমবেডেড ফিগার যেগুলো বলা হয়, এই ধরনের কিন্তু থাকবে। কিন্তু এই ভার্বাল রিজনিং আমাদের থাকবে 25টার কাছাকাছি, নন ভার্বাল থাকবে 4-5টা, 3-4টে থাকতে পারে, নন ভার্বাল বেশি থাকে না, 3-4টে থাকবে। এবং ভার্বাল রিজনিং মধ্যে আমাদের কোডিং, ডিকোডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, তারপর আমাদের থাকবে সিদ্ধান্ত, বিবৃতি সিদ্ধান্ত, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম, তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, রিলেশনশিপ, ব্লাড রিলেশন, ঠিক আছে, এগুলোকে একটু বেশি আমাদের জোর দিতে হবে। মোটামুটি 8-10টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ ভার্বাল রিজনিং ক্ষেত্রে। নন ভার্বাল রিজনিং খুব একটা কঠিন থাকে না, 3-4টে কোশ্চেন থাকে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আমাদের বুঝতে হবে এই জায়গায় কিন্তু জোর দিতে হবে বেশি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে বিবৃতি সিদ্ধান্ত, ঠিক আছে। আমাদের পুরো সিলেবাসটা আমরা বুঝতে পারলাম যে কোন কোন জায়গা থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে, কোনগুলোকে আমাদের বেশিভাবে জোর দিতে হবে, নম্বরটা আমাদের কোথাতে বেশি ক্যারি হবে, ঠিক আছে, সব কিন্তু আসবে, কিন্তু কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে পুরো সিলেবাসটা আমাদের বুঝে সেই রকম প্রিপারেশন নিতে হবে। তাহলে টোটাল আমরা সিলেবাসটা বুঝতে পারলাম যে রেলওয়ে গ্রুপ ডি 2025 আমাদের টার্গেট 2025, আমাদের হাতে মাত্র 4 মাস ধরো সময় রয়েছে। 4 মাসের মধ্যে আমরা 3 মাস পুরো বেসিক ক্লিয়ার করব, এবং তার মধ্যে মধ্যে এখন থেকে সপ্তাহে একটা করে মক টেস্ট প্র্যাকটিস সেট দেবো,
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে, ঠিক আছে, যেমন আমাদের এসছে ঠিক সেরকম অ্যানালাইজ করে, প্লাস আমরা কি করব, বেসিক থেকে শুরু করব। বেসিক কিন্তু আমাদের যদি ক্লিয়ার না থাকে, সায়েন্স থেকে আমরা কোনো কোশ্চেন করতে পারবো না, শুধুমাত্র এমসিকিউ পড়ে কিন্তু আসবে না, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা দেখি সেভাবে বুঝতে পারবো, ঠিক আছে। এবং ম্যাথ, রিজনিং এগুলো যে পোর্শনগুলো বললাম এগুলো বেশি জোর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 25, 24, 23 এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবং জিকে নর্মাল আমরা যেমন পড়ি, সংবিধান, ইতিহাস, ভূগোল, এগুলো মোটামুটি আমরা পড়লে পারে কিছু পেয়ে যাবো, ঠিক আছে, কমন পেয়ে যাবো। তাহলে আমাদের দেখো আজকে আমরা একটা প্র্যাকটিসে শুরু করছি। তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, কত মিনিট সময়, কতদিন সময় রয়েছে আমাদের, সেভাবে কিন্তু টার্গেট নিয়ে চলতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু আমরা এই গ্রুপ ডি পরীক্ষা কিন্তু কোয়ালিফাই করতে পারবো। ভ্যাকান্সি অনেকটাই কম, আশা করা যায় বাড়তে পারে, ঠিক আছে। এবং আমরা এই গ্রুপ ডি প্রিপারেশনের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এনটিপিসির পরীক্ষা কিন্তু সেম প্রিপারেশন, শুধুমাত্র ওখানে সায়েন্স পোর্শনটা কম আছে, ওখানে জিকে ভাগটা বেশি রয়েছে, ঠিক আছে। এটাই ডিফারেন্স, তাছাড়া কিন্তু কোনো ডিফারেন্স নেই, সিলেবাস কিন্তু পুরো সেম, ঠিক আছে। আর আমরা যদি ডব্লিউপি দেখি, কেপি দেখি, একই সিলেবাস রয়েছে আমাদের, ওখানেও বিজ্ঞান, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ঠিক আছে। ম্যাথ, রিজনিং সেম জিনিস পড়তে হবে, ঠিক আছে। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু একই রকম সিলেবাস, শুধুমাত্র কিছু কম বেশি থাকে, ঠিক আছে। 20% একটু এদিক ওদিক হবে, সমস্ত কিন্তু পুরোপুরি প্রিপারেশনটা আমাদের কিন্তু এক, সিলেবাসটা এক, সেটা আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তাই আজকে আমাদের প্রথম যে ব্যাপারটা আমরা শুরু করব, ঠিক আছে। আমাদের প্রথম আজ যে ব্যাপারটা রয়েছে, দেখো খুব ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দেখে আমাদের এই ধরনের রিলেটেড কোশ্চেন আমরা পড়তে হবে। ডেসক্রিপটিভ সিলেবাস আমরা ওগুলো আলোচনা করবো, পরবর্তী ক্লাস আমাদের আসবে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বলেছে গরুর দুধে কোন ক্যারোটিন থাকার জন্য, এই গরুর দুধে কোন কি থাকার জন্য, কি থাকার জন্য যে রংটা ঈষৎ হলুদ বর্ণের হয়, হলদে হয়, ঠিক আছে। আমরা দেখেছি গরুর দুধ, ঠিক আছে, ঈষৎ হলদে বর্ণের হয়, তাই তো, কি থাকার জন্য। এই অপশন রয়েছে কি ক্যারোটিন, বি অপশন ল্যাকটোজ, ঠিক আছে, ডি অপশন রাইবোলোজ, সি অপশন কি আছে রাইবোফ্লোভিন, ঠিক আছে। সঠিক উত্তর এখানে আমাদের কি হবে, সঠিক উত্তর আমাদের হবে কি ক্যারোটিন, তাই তো, সঠিক উত্তর হবে কি ক্যারোটিন। এটা সবাই জানি, ক্যারোটিন থাকার জন্য দুধের রং কি হয়, ঈষৎ হলদে হয়। এবং দুধ একটি কি সুষম খাদ্য, তাই তো, সুষম খাদ্য। এই দুধে কি থাকে না, শুধুমাত্র ভিটামিন সি থাকে না, তাই তো, ভিটামিন সি অনুপস্থিত, ঠিক আছে, অনুপস্থিত, ভিটামিন সি থাকে না, তাছাড়া সমস্ত ভিটামিন থাকে। তাই ভিটামিন আমরা কি বলা হয়, দুধকে কি বলা হয়, সুষম খাদ্য বলা হয়। এবং দুধে ক্যারোটিন থাকার জন্য কি হয়, দুধের রং ঈষৎ হলদে বর্ণের হয়, ঠিক আছে। ডেসক্রিপটিভ আরো আমরা আলোচনা করবো পরবর্তীতে। দেখো যে হরমোনটি রক্তে সি এর মাত্রা নিয়ন্ত্রণ করে, সি এ মানে কি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি, ঠিক আছে, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি। কি হবে সঠিক উত্তর আমাদের, দেখো এই অপশন রয়েছে কি থাইরয়েড, বি অপশন কি প্যারাথাইরয়েড, সি অপশন এডিএইচ, ডি অপশন এসটিএইচ। তাহলে এর মধ্যে হবে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে আমাদের প্যারাথাইরয়েড, ঠিক আছে। থাইরয়েড আমরা জানি কোন হরমোনের চ্যাপ্টার থেকে, তাই তো, থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয় থাইরয়েড হরমোন, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ডিটেলস পড়বো আমাদের জীববিদ্যা লাইফ সায়েন্সের ক্লাসে। পরবর্তী প্রশ্ন, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে, মিউটেশন মানে কি পুষ্টি, মিউটেশন মানে কি হচ্ছে পুষ্টি, ঠিক আছে, মিউটেশন মানে হচ্ছে পুষ্টি। এই পুষ্টিবিদ্যার জনককে বা পুষ্টি তত্ত্বের প্রবক্তাকে, কি হবে সঠিক উত্তর, অপশনগুলো দেখে লক্ষ্য রাখো। এই অপশন রয়েছে কি ল্যামার্ক, বি অপশন হেকেল, সি অপশন ডারউইন এবং কি ডি অপশন রয়েছে কি ডি ভ্রিস। কি হবে সঠিক উত্তর, দেখো ল্যামার্ক মানে কি অর্জিত, তাই তো, সেই আমাদের সূত্র ব্যবহার অব্যবহার সূত্র যেটা রয়েছে। ডারউইন কি বংশগতি বিদ্যার প্রবক্তা, তাই তো, ডারউইন, চার্লস ডারউইন, ঠিক আছে। এবং এখানে আমাদের সঠিক উত্তর হবে ডি ভ্রিস, হুগো দা ভ্রিস, তিনি হলেন মিউটেশন বা পুষ্টিবিদ্যার জনক, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, তাই এই রিলেটেড কিন্তু কোশ্চেন আমাদের আসে, বুঝতে পারছো। পরবর্তী দেখো কি রয়েছে, সম্প্রতি কে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নির্বাচিত হলেন, রিসেন্ট আমাদের এটা নিয়োগ হয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। এর মধ্যে আমাদের কি অপশন হবে, প্রবীণ রায়, অর্চনা মজুমদার, অমৃত লাল মিনা, বিজয়া কিশোর রাহাতকার। কি হবে, রিসেন্ট আমাদের নিয়োগ হলো, কি হবে সঠিক উত্তর বিজয়া কিশোর রাহাতকার, তিনি হলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। খুব ভালো কিন্তু প্রশ্ন, এই রিলেটেড আমাদের প্রশ্ন ইউপিএসসি চেয়ারম্যান কে, ঠিক আছে, আমাদের বর্তমান সিডিএস কে, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ কে, আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান কে, এই ধরনের রিলেটেড আমাদের দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন ক্লাস দেওয়া রয়েছে, ওই ক্লাসগুলোতে কিন্তু আমরা রেলে কমন পাবো, ঠিক আছে। খুব ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে, আমরা আপকামিং পরীক্ষার জন্য রেল বলে যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে, পিত্তরস মানে পিত্তরসটা কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, এটা আমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হবে, দেখো কি রয়েছে, এ অপশন কার্বোহাইড্রেট, বি প্রোটিন, সি অপশন ফ্যাট, ডি অপশন কি সব কয়টি।
কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? পিত্তরস আমাদের ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, ঠিক আছে। এর প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কি? পেপসিন, পেপসিন নামক যে উৎসেচক থাকে, তাই তো। এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য টায়ালিন, তাই তো। আমাদের লালা রসে যেটা থাকে টায়ালিন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, তাই তো। এখানে ফ্যাট পিত্তরস, ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্নটা। পরবর্তী দেখো কি রয়েছে 6 দাগের প্রশ্ন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট, যে ফিলামেন্ট থাকে আমরা জানি আগেকার দিনে যে বাল্ব ব্যবহার হতো, ঠিক আছে। এই বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট, এই যে আমাদের এখানে দেখতাম ফিলামেন্ট থাকে, তাই তো। বৈদ্যুতিক বাল্বের এই ফিলামেন্ট কিসের তৈরি? খুব ভালো প্রশ্ন। এ অপশন আয়রন মানে লোহা, বি অপশন নাইক্রোম, সি অপশন কি? সি অপশন হলো টাংস্টেন, এবং পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ডি অপশন গ্রাফাইট। সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর কি হবে? দেখো এই ফিলামেন্ট কি দিয়ে গঠিত? সঠিক উত্তর আমাদের কি? টাংস্টেন। ফিলামেন্ট কি দ্বারা গঠিত? টাংস্টেন দ্বারা গঠিত। টাংস্টেনের সংকেত কি? ডব্লু, তাই তো, ডব্লু। এগুলো কিন্তু আমাদের আসে বিভিন্ন সংকেত। দেখো টাংস্টেনের সঙ্গে সংকেতে কোনো মিল নেই, ডব্লু, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রশ্ন, ঠিক আছে। এবার দেখো এই টাংস্টেন এটা কি বলতো? এটা এই ফিলামেন্ট, যেটা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটা আমরা জানি ফিউজ হয়ে যায়। আমার আগেকার যে বাল্বগুলো ছিল, হঠাৎ যদি কারেন্ট আপ ডাউন হতো, ইলেকট্রিক প্রবাহ যদি আপ ডাউন হয়, কি হতো? মানে ফিউজ হয়ে যায়, মানে কি ওটা বিচ্ছেদ হয়ে যেত। মানে এই টাংস্টেনটা ওখানে কি হবে? ওটা বিচ্ছেদ হয়ে যাবে। তার মানে এর রোধটা ছিল খুব বেশি, কিন্তু গলনাঙ্ক খুব কম। এবার দেখো নাইক্রোম তার, এই নাইক্রোম তার আমরা জানি কি? হিটার, যে আমাদের হিটার যদি আমরা দেখে থাকি, এই হিটারে নাইক্রোম তারের কুণ্ডলি পাকানো থাকে, তাই তো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে খুব সূক্ষ্ম থাকে, মানে রোধ খুব বেশি হবে, ঠিক আছে। এই গলনাঙ্ক খুব বেশি হবে, ঠিক আছে। সহজে গলে যাবে না, এই ব্যাপারটা থাকে নাইক্রোম তারে, ঠিক আছে। হিটারে ব্যবহার হয়। এবার নাইক্রোম তার কি দ্বারা গঠিত? এটা আমাদের পরীক্ষা হবে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ডিটেলস ক্লাসে পড়বো। পরবর্তী দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন ধাতু জার্মান সিলভার তৈরির প্রয়োজন নয়? জার্মান সিলভার, এটা মনে রাখতে হবে। জার্মান সিলভার, এই সিলভার শুনে আমরা মনে করতে পারি যে রূপো থাকবে, সিলভার থাকবে, ঠিক আছে, তাই তো। বলছে কোনটি প্রয়োজন হয় না, কিন্তু ভালো করে বলতে জার্মান সিলভার কিন্তু একটা আলাদা ধাতু সংকর, কয়েকটা ধাতু মিলিয়ে তো তৈরি হয় জার্মান সিলভার। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হবে? এ অপশন তামা, বি অপশন দস্তা, সি অপশন নিকেল, ডি অপশন টিন। এই জার্মান সিলভার কোন ধাতুটি কোন প্রয়োজন হয় না? সঠিক উত্তর আমাদের কি হবে? টিন। আর কিন্তু এই সিলভার, জার্মান সিলভারে কি থাকে না? সিলভার বা রূপা কিন্তু থাকে না। অনেক হয়তো জার্মান সিলভার, সিলভার মানে রূপো বা রূপা বলতে, তাই তো। এই রূপোর নাম শুনে আমরা বুঝতে পারি যে হয়তো সিলভারে কি আছে? রূপো আছে বা সিলভার আছে, কিন্তু নেই, এদের মনে থাকে। তাই জার্মান সিলভার এই নামটা দেখে আমরা মনে, এটা আমাদের শর্টকাট নিয়ম আছে, ঠিক আছে, একটু মনে রাখার জন্য। জিঙ্ক, জতে কি? এই জতে কি? জিঙ্ক। জিঙ্ক মানে কি হচ্ছে? দস্তা, জিঙ্ক বা দস্তা, ঠিক আছে। আর এম তামা, তামা, তামা। আর এনতে কি? নিকেল, ঠিক আছে। এই তিনটি জিনিস এই নামের মধ্যে রয়েছে, জার্মান সিলভারের মধ্যে, ঠিক আছে। এই সিলভার থাকে না, আর কি? টিন থাকে না। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, আমাদের অনেক পরীক্ষাতে এসছে। এর পরবর্তী দেখো প্রশ্ন। সম্প্রতি কি বলেছে? ভারতের কোন মহিলা আইসিসি হল অফ ফেম এর সম্মানে ভূষিত হয়েছেন? আইসিসি হল অফ ফেম সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে কোন মহিলা আইসিসি হল অফ ফেমে ভূষিত হয়েছে? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? মিতালি রাজ, শান্তারাম গোস্বামী, ঝুলন গোস্বামী, নিতু লরেন্স ডেভিড। ঠিক আছে, নিতু লরেন্স ডেভিড। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হবে, এটা হবে নিতু লরেন্স ডেভিড। তিনি আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটার, তিনি আইসিসি হল অফ ফেমে সম্মানে ভূষিত হয়েছে। ঠিক আছে, খুব ভালো কিন্তু প্রশ্নটা, এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী দেখো, ক্ষারীয় দ্রবণে ফিনাথ্যালিন, ঠিক আছে, বর্ণ কি হয়? এই কোশ্চেনটা অনেক পরীক্ষা, রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্ষারীয় দ্রবণে অ্যাসিডে এবং নর্মাল বর্ণ কি, এই রিলেটেড কিন্তু আমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, বিভিন্ন থাকে, ফিনাথ্যালিন থাকে, অ্যাসিড, লিটমাস, ঠিক আছে, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আমাদের দেয়। দেখো খুব ভালো প্রশ্ন হয়েছে, ক্ষারীয় দ্রবণে ফিনাথ্যালিনের বর্ণ কি হবে? কি হবে সঠিক উত্তর? নীল, গাঢ় গোলাপি, বেগুনি এবং কি আছে? সবুজ। কি হবে সঠিক উত্তর? 9 দাগের অপশন হবে বি অপশন, গাঢ় গোলাপি। এই গাঢ় গোলাপি বর্ণের হবে, ঠিক আছে, ফিনাথ্যালিন। এবং অ্যাসিডেটি কি হয়? অ্যাসিডে হয়ে যাবে এটি বর্ণহীন। ক্ষারে হবে কি? ক্ষারীয় দ্রবণে হবে ফিনাথ্যালিনের বর্ণ কি হবে? গাঢ় গোলাপি। এবং অ্যাসিডে কি হবে? অ্যাসিডে হবে বর্ণহীন। ঠিক আছে, খুব কিন্তু ভালো প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে। তাই ক্ষারীয় দ্রবণে ফিনাথ্যালিন হবে গাঢ় গোলাপি এবং অ্যাসিডে হবে কি? অ্যাসিডে হবে বর্ণহীন, মানে কোনো কালার থাকবে না। এরপর দেখো, নিচের কোনটি বার্নৌলির নীতির ওপর কাজ করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আমাদের আসে। প্রেসার কুকারে কোন নীতির উপর কাজ হয়? হাইড্রোলিক ব্রেক,
যেটা কাজ হয় কার উপর, পাস্কালের সূত্র, তাই তো। তাই দেখো এখানে বলেছে বার্নৌলির নীতির উপর কোনটি কাজ হয়। দেখো কি বলেছে, গ্যাস লাইটার, গ্যাস স্টোভ, বুনসেন বার্নার, কোনোটাই নয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হবে বুনসেন বার্নার। এই বুনসেন বার্নার বার্নৌলির উপর সূত্র কাজ করে, ঠিক আছে, বুনসেন বার্নার। এছাড়া এরোপ্লেন, এই এরোপ্লেন যে আমাদের আকাশে ওড়ে, এই এরোপ্লেন এই কোন নীতির উপর কাজ করে চলে? বার্নৌলির নীতির উপর কাজ করে চলে, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন। আমরা জানি হাইড্রোলিক ব্রেক, এই হাইড্রোলিক যে ব্রেক আছে, ঠিক আছে, এই হাইড্রোলিক ব্রেক এটা কোন সূত্রের উপর কাজ করে? পাস্কালের সূত্রের উপর, ঠিক আছে, পাস্কালের সূত্র। এই রিলেটেড আমরা প্রশ্ন পড়ে যাবো, ডিটেলস আমাদের পড়ে যেতে হবে। দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডট। এই ডট পদ্ধতি কোন চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এই রিলেটেড দেখো বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়, কোন রোগে কোন ভ্যাকসিন, কোন রোগে কোনটি কোন বাহিত, কোনটি ভাইরাস বাহিত, কোনটি রক্ত দ্বারা বাহিত, কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, এই রিলেটেড কিন্তু আমাদের ডিটেলস পড়ে যেতে হবে। এখানে আমাদের প্রশ্ন বলেছে ডট কোন রোগের ক্ষেত্রে ব্যবহার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ অপশন কলেরা, বি অপশন টাইফয়েড, যক্ষ্মা, হেপাটাইটিস। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হবে যক্ষ্মা, যক্ষ্মা বা টিবি, ঠিক আছে। এই রোগের জন্য কি ব্যবহার করা হয়? ডট চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এই বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় কি? এই বিসিজি ভ্যাকসিন এই যক্ষ্মা রোগের ট্রিটমেন্টে দেওয়া হয়, তাই তো, বিসিজি ভ্যাকসিন। এর পরবর্তী দেখো, সম্প্রতি প্রকাশিত ভারতের মহিলা কুস্তিগির সাক্ষী মালিক, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের রিসেন্ট প্রশ্ন আসছে যে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত, এই ধরনের প্রশ্ন আমাদের এসছে, ঠিক আছে। এবার আমাদের জিডির পরীক্ষা এসেছে মিতালি রাজ কোন খেলার সঙ্গে সম্পর্কিত। তাই দেখো ভারতের মহিলা কুস্তিগির সাক্ষী মালিক তার স্মৃতিচারণামূলক গ্রন্থের নাম কি, বা তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের উইটনেস। উইটনেস হচ্ছে তার আত্মজীবনীর নাম, ঠিক আছে। ইনি এবং এর সাথে কে কভার করেছেন, ঠিক আছে, সাক্ষী মালিক আছেন, এবং কি এনার সাথে যে যিনি লিখেছেন তার নামটা কি একটু মনে রাখতে হবে, সালভারেজ, 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 ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্ন। এছাড়া আমরা বিভিন্ন আত্মজীবনী পড়ে যাবো। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? আমাদের মহান রাষ্ট্রবিজ্ঞানী, পরমাণুবিদ কি রাষ্ট্রপতি ছিলেন এবং পরমাণুবিদ এপিজে আব্দুল কালাম। বিভিন্ন আত্মজীবনী কিন্তু আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে, বিভিন্ন খেলোয়াড়ের মহান ব্যক্তিদের, যেগুলো আমাদের আসতে পারে। পরবর্তী দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এই ঘটনার আবিষ্কারের নিচের কোন পদার্থবিদের, ঠিক আছে, মানে এই ধরনের আবিষ্কার কিন্তু আসতে পারে, এগুলো এমসিকিউ একদম শর্টকাট, ঠিক আছে, এখানে কিন্তু বোঝার নেই, এই ধরনের কিছু থিওরি আমাদের পড়ে যেতে হবে। দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল এটি কার আবিষ্কার, ঠিক আছে। আমরা দেখেছি রিসেন্ট আর প্রশ্ন এসছে জেসি কি আবিষ্কার করেছেন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন, ক্যারিয়ার, ঠিক আছে, আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। মার্ক নিয়ে রেডিও আবিষ্কার করেছেন, তাই তো। তাহলে এই রেডিও কত সালে আবিষ্কার করেছে, রিসেন্ট এই ধরনের প্রশ্ন আসছে, তাহলে এগুলো কিন্তু আমাদের ডিটেলস ভাবে পড়ে যেতে হবে। কোনটি কার তত্ত্ব, কার আবিষ্কার, তাদের গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু থাকে। তাই তড়িৎ প্রবাহের তাপীয় ফল এর আবিষ্কার করেছেন কে? এই অপশন আইজাক নিউটন, গ্যালিলিও, পি জুল, জে থমসন। কি হবে সঠিক উত্তর? দেখো নিউটন আমরা জানি কি, আইজাক নিউটন কি অভিকর্ষ সূত্র, তাই তো, এটা আবিষ্কার করেছে অভিকর্ষ সূত্র। গ্যালিলিও কি দূরবীন আবিষ্কার করেছে, গ্যালিলিও, তাই তো, এই ব্যাপারটা। এরপর জে থমসন কি আমাদের ইলেকট্রন আবিষ্কার করেছেন, তাই তো, এগুলো আমরা জানি সবাই, এগুলো ডিটেলস আমাদের পড়ে যেতে হবে। এরপর তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এটা হচ্ছে তাপ মানে কি, তাপের একক কি, তাপের একক কি, তাপের এসআই একক কি, তাপের এসআই একক হচ্ছে জুল, তাই তো, এবং সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। তাই দেখো এই জুল, জেমস পি জুল, তার নাম অনুসারে এটা নাম হচ্ছে তাপীয়, ঠিক আছে, তাপীয় ফল। আর তাপের এককের নাম জুল, তার নাম অনুসারে জেমস পি জুল, ঠিক আছে। তাহলে এই রিলেটেড আমরা মনে রাখতে পারবো তাপীয় ফল, তাপের একক জুল, তাহলে জেমস পি জুল। পরবর্তী প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড কোনটির সাথে বিক্রিয়া করে না? নাইট্রিক অ্যাসিড HNO3, HNO3, এই নাইট্রিক অ্যাসিড কোনটির সাথে বিক্রিয়া করে না? সঠিক উত্তর কি হবে? সোনা, কপার, জিঙ্ক, লোহা। কি হবে সঠিক উত্তর? এই নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর হবে সোনা। এই সোনার সাথে বিক্রিয়া করে না, সোনা বা গোল্ড, ঠিক আছে, এই সোনা বা গোল্ডের সাথে কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এবং এই নাইট্রিক অ্যাসিডের, ঠিক আছে, এই অ্যাসিডটি বর্ণহীন হয়, বর্ণহীন ধোঁয়াটে হয়। এই রিলেটেড প্রশ্ন আমরা পরে পড়বো, ঠিক আছে। অ্যাকোয়ারিজিয়া বা সোনা গলানোর কাজে ব্যবহার করা হয় কোনটি, ঠিক আছে, এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী দেখো, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী? জিওট্রপিক, ঠিক আছে, এই জিওট্রপিকটা কি এটা আমাদের বুঝতে হবে। জিওট্রপিক মানে কি? জিও মানে পৃথিবীর দিকে চলন, মানে পৃথিবীর যেদিকে থাকবে, ঠিক আছে, সেই ব্যাপারটা। তাহলে এর মধ্যে দেখো সঠিক উত্তর আমাদের কি হবে? এই অপশন বলছে কি জিববারেলিন,
বি অপশন সাইটোকাইনিন, সি অপশন অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে, ডি অপশন আছে কি অক্সিন। ঠিক আছে, আমরা জানি যে উদ্ভিদ হরমোন বিভিন্ন ধরনের আছে, প্রাণী হরমোনের মতো উদ্ভিদ হরমোন, কৃত্রিম হরমোন, প্রাকৃতিক, ঠিক আছে, প্রাকৃতিক হরমোন, এই ধরনের হরমোনগুলো রয়েছে। তাহলে এখানে দেখো জিওটপিক হরমোনের জন্য দায়ী, এদের মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে অক্সিন হরমোন। ঠিক আছে, অক্সিন, আইএএ, ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা বলা হয়। এই অক্সিন হরমোন কি কাজে লাগে এগুলো আমাদের পড়তে হবে, বিভিন্ন জীববাহিনী কি কাজে লাগে, বীজের শত্রুদশা ভাঙতে, তাই তো। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়, তাই তো, ডাবের জলে, এগুলো আমরা ডিটেলস পড়বো। আমাদের হরমোন বিভিন্ন ধরনের জীববিজ্ঞানে যে সমস্ত ক্লাস থাকবে সেখানে ডিটেলস আমরা কিন্তু পড়ে যেতে হবে। তাহলে এখানে আমাদের জিওটপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী কি হবে অক্সিন হরমোন। ঠিক আছে, পরবর্তী দেখো, সম্প্রতি কে মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড ভূষিত হয়েছে? মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড ভূষিত হয়েছে কে? এ অপশন রয়েছে আমির খান, বি অপশন রয়েছে দারা সিং খুরানা, সি অপশন রয়েছে বিরাট কোহলি, ডি অপশন রাজকুমার হিরানি। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? এর মধ্যে সঠিক উত্তর হবে দারা সিং খুরানা। এই দারা সিং খুরানা মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এই প্রশ্ন তোমাদের রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন আগের পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন আমরা সলভ করলে দেখতে পাবো যে ধরনের কোশ্চেন কিন্তু এসছে। বলেছি 1 নিউটন বল 500 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? ঠিক আছে, এখানে ত্বরণ কত হবে? আমরা জানি পি সমান সমান এম এফ। পি সমান সমান কি এম এফ। পি মানে কি? পি মানে হচ্ছে বল। পি মানে কি বল। এই বল সমান সমান কি? বল সমান সমান এম। এম মানে ভর, মাস, এফ মানে হচ্ছে কি ত্বরণ। ঠিক আছে, এফ মানে ত্বরণ। এই ডিটেলস আমরা পড়বো। তাহলে বল সমান সমান কি হবে? ভর ইন্টু ত্বরণ। আমাদের বল বলেছে 1 নিউটন, 1 নিউটন, তাই তো 1 নিউটন। আর এখানে আমাদের ভর বলেছে কি গ্রাম, এখানে আছে গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, এখানে আছে গ্রাম, এখানে আমাদের বলেছে কি, ঠিক আছে, এখানে বলেছে কি আমাদের নিউটন। ঠিক আছে, এখানে বলেছে নিউটন। তাহলে এখানে গ্রামটাকে আমাদের কেজি করে নিতে হবে। 500 গ্রাম মানে কি হাফ কেজি, ভর মানে কত? তাহলে হাফ কেজি গুণ ত্বরণ। ঠিক আছে, এটা সব ইউনিট গুলো কিন্তু আমাদের সেম করে, এটা যেমন গ্রাম আছে, এটা কিন্তু নিউটন। নিউটন কি এসআই তে একক, এটা কিন্তু সিজিএস। ঠিক আছে, সেজন্য আমাদের এসআই তে করে নিতে হলো হাফ কেজি। 500 গ্রাম মানে হাফ কেজি। তো এখানে আমাদের ত্বরণের মান বের করতে হবে। ত্বরণ সমান সমান কি হবে? ত্বরণ সমান সমান হবে কি 1, দেখো 1, এই যে এখানে আছে 1/2, এই ত্বরণের সাথে ছিল 1/2, ও পাশে গেলে কি হবে 2/1, মানে 2 একে কত হবে 2 হবে। তাহলে ত্বরণ মানে কত হলো 2। এবার দেখো ত্বরণ মানে কি হবে? ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তাহলে দেখো এখানে দেখো সব এসআই করে নিচ্ছে, এটা কিন্তু এসআই একক, বলের একক, এটা কেজি করে নিচ্ছে, এটা এসআই একক, তাই তো। এখানে আমাদের ত্বরণ যেটা বের হবে তাহলে সেটাও নিশ্চয়ই এসআই হবে। এসআই একক মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু ভুল হয়ে যায় পরীক্ষার সময়, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু সেকেন্ড স্কয়ার হবে। ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। অনেক সময় মিটার পার সেকেন্ড লিখে আমরা কিন্তু টিক করে দেবো তাড়াতাড়ি করে, কিন্তু হবে না, বুঝতে হবে। তাহলে সঠিক উত্তর এখানে আমাদের কি হবে 2 সেমি, এটা সেমি পার সেকেন্ড আছে, এটা কিন্তু সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু হবে না। সঠিক উত্তর হবে ডি। আমরা কিন্তু উত্তর ঠিক করেও ভুল করে দেবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বুঝতে হবে, সব কিন্তু একক সেম করে নিতে হবে। নিউটন এসআই, এটা কিন্তু গ্রাম ছিল সেজন্য এসআই করে নিলাম, হাফ কেজি করে নিলাম, তাই তো, হাফ কেজি। এখানে আমাদের সব কিন্তু এসআই পদ্ধতিতে বের হবে। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো আমরা ডিটেলস ক্লাসে করব। পরবর্তী প্রশ্ন দেখো, আর এই প্রশ্নটা আসবেই, এই ধরনের প্রশ্ন আসবে, এরকম অনেক কোশ্চেন আছে যেগুলো আসে। নিচের কোন ধাতুটি তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোন ধাতুটি তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয়? দেখো কি হবে, এই অপশন রয়েছে তামা, লোহা, নিকেল, কোবাল্ট। তড়িৎ চুম্বক মানে যেটা আমাদের সহজে চুম্বক প্রদান করে, তাই তো। তাহলে এর মধ্যে কোন ধাতুটি তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর আমাদের কি হবে? লোহা। এই লোহা তড়িৎ চুম্বক হিসেবে আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, আর এখান থেকে যে প্রশ্নটা আমাদের আসতে পারে, এই লোহার পারমাণবিক সংখ্যা কত? এটা আমাদের জেনে যেতে হবে। লোহার পারমাণবিক সংখ্যা কত? লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস পড়বো। এর আণবিক গুরুত্ব কত, এর গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, এগুলো কিন্তু আমাদের ডিটেলস দেখে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? আমরা জানি মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, তাই তো, পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে, হাইপোথ্যালামাস, আমাদের ভাগ আছে বিভিন্ন। তাহলে এই ডিটেলস কিন্তু আমাদের প্রশ্ন আছে, কোনটির কি কাজ। এখানে বলেছে পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না, নিচের কোনটি? কি হবে সঠিক উত্তর? পন্স, লঘু মস্তিষ্ক, টেকটাম, সুষুমা শীর্ষক। দেখো সুষুমা শীর্ষক, এটা কি? এই সুষুমা শীর্ষক আমাদের কি হবে? এটা মস্তিষ্কের অংশ নয়, তাই তো। এখানে কি বলেছে? বলছে পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না, এর মধ্যে কি হবে? লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না, এটা আলাদা অংশ, লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এগুলো আলাদা একটা অংশ। মস্তিষ্কের বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। এখানে সঠিক উত্তর হবে আমাদের বি অপশন।
ঠিক আছে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ মহড়া বজ্র প্রহার, এটা আমরা পড়েছি। আমাদের ডিটেলস যে ক্লাস রয়েছে তোমাদের আমরা এই লিস্টে দিয়ে দেবো, প্লে লিস্টে দিয়ে দেখবে যে ম্যারাথন ক্লাস রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, ওখানে কিন্তু পাবে বিভিন্ন সামরিক মহড়া, বিভিন্ন র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো বজ্র প্রহার, এটা কোন কোন ভারত আর কার মধ্যে হয়েছে, সবাই আমরা জানি ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো, ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে বজ্র প্রহার। এবার বলেছে কি এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এই জায়গাটার নাম বলেছে। ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে, কিন্তু কোথায় হয়েছে এটা, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মানে কি ইউএসএ বা আমেরিকা, এর মধ্যে হয়েছে, কিন্তু এটা কোথায় হয়েছে, এটা আমেরিকায় হয়েছে। আমেরিকার কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় হয়েছে, ঠিক আছে। দেখো এটা অস্ট্রেলিয়াটা হবে না, ওমান হবে না, মেঘালয় ভারত, এটা মেঘালয় ভারতে হয়নি। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইদাহো, এটা এখানে এই বজ্র প্রহার নামে যে সামরিক মহড়াটা হয়েছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের সামরিক মহড়া রয়েছে, সেগুলো আমাদের ডিটেলস কিন্তু পড়ে যেতে হবে ভালোভাবে, ডিটেলস ক্লাস আমাদের তোমাদের করানো আছে। দেখো পরবর্তী প্রশ্ন, মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে। তাহলে দেখো বিভিন্ন রোগ কোনটার কারণে কোনটা হয় আমরা ডিটেলস পড়ে যেতে হবে। মিক্সিডিমা, এই মিক্সিডিমা রোগ কোনটার জন্য হয়, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, এসিটিএইচ, তারপর কি হচ্ছে জিটিএইচ। সঠিক উত্তর হবে থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোনের কি হবে, অল্প ক্ষরণে, কম ক্ষরণের জন্য হয়, ঠিক আছে মিক্সিডিমা। এবং বেশি ক্ষরণের জন্য কি হয়, থাইরক্সিন, থাইরয়েড, তাই তো, থাইরয়েড। বেশি ক্ষরণে কোন রোগটি হবে, থাইরয়েড, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে। এটি হার্ট মেটাবলিজম, এই থাইরক্সিন হরমোনটা কি কাজ করে, এটি আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যে গলার কাছে আমাদের যেটা রয়েছে, এবং এটি আমাদের কি কাজ করে, এটি আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এবং হার্টের কাজ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন 22 দেখে কি রয়েছে, নিম্নোক্ত কোন ভিটামিনটি পাইরোক্সিন, ঠিক আছে, পাইরোডেক্সিন নামে পরিচিত, পাইরোডেক্সিন নামে পরিচিত। দেখো এর মধ্যে কোন হরমোনটি, দেখো বিভিন্ন রাসায়নিক নাম আমরা জানি, ডি এর নাম কি ক্যালসিফেরল, এর নাম রেটিনল, বি1 থিয়ামিন। তাই পাইরোক্সিন নামে নিম্নের কোন ভিটামিনটা পরিচিত, সঠিক উত্তর আমাদের কি হবে B6। এই B6 হচ্ছে কি পাইরোডেক্সিন। B12 কি, B12 সায়ানোকোবালমিন, তাই তো। তাই এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের ডিটেলস পড়ে যেতে হবে, বিভিন্ন রাসায়নিক নাম, তাদের অভাবজনিত রোগ, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন, প্যারাফিন ওয়াক্স, এই প্যারাফিন ওয়াক্স এটি হলো কি, কি হবে সঠিক উত্তর, দেখো কি রয়েছে, এ অপশন রয়েছে কি এস্টার, বি অপশন একটি দীর্ঘ শৃঙ্খলিত অ্যাসিড, সি অপশন একটি হাইড্রোজনীয় অ্যালকোহল, আর ডি অপশন উচ্চ অ্যালকেনের মিশ্রণ, ঠিক আছে। তাহলে কি হবে সঠিক উত্তর, এই যে আমাদের বলেছে প্যারাফিন ওয়াক্স, ঠিক আছে। এই প্যারাফিন ওয়াক্স হলো কি উচ্চ অ্যালকেনের মিশ্রণ, ঠিক আছে, উচ্চ অ্যালকেনের মিশ্রণ, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো কিন্তু আমাদের পলিথিন, ইথিলিন, এগুলো কিন্তু ডিটেলস পড়ে যেতে হবে, ঠিক আছে, ওখান থেকে প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইন্টারন্যাশনাল টেনিস অফ ফেম, ইন্টারন্যাশনাল টেনিস অফ ফেম এর অন্তর্ভুক্ত হয়েছেন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল টেনিস অফ ফেম এর অন্তর্ভুক্ত হয়েছেন। এ অপশন কি রয়েছে শরৎ কুমার, বি অপশন জানিক সিন্নার, ডি অপশন, সি অপশন কি মারিয়া সারাপোভা, এবং ডি অপশন কি লিয়েন্ডার পেজ। তাই দেখ এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে সি অপশন মারিয়া সারাপোভা। এই মারিয়া সারাপোভা ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এর, ঠিক আছে, অন্তর্ভুক্ত হয়েছে মারিয়া সারাপোভা। খুব ভালো কিন্তু নামটা, এই নামটা আমাদের অনেক পরিচিত, এই ধরনের প্রশ্ন আসছে। এবং মনে রাখতে হবে তিনি কি মারিয়া সারাপোভা কোথাকার খেলোয়াড়, তিনি রাশিয়ার খেলোয়াড়, রাশিয়ার প্লেয়ার, ঠিক আছে, টেনিস খেলোয়াড়, ঠিক আছে। এবং তার পুরস্কার, যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আছে সেগুলো আমরা জেনে থাকি, তিনি কোনো 23-22 যদি কোনো পুরস্কার জিতে থাকে, ঠিক আছে, যেমন বিভিন্ন ট্রফি আছে, উইম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, ইউএস ওপেন, এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসতে পারে। 25 নম্বর কোশ্চেন কি, ইউরিয়া হলো, ইউরিয়া হলো কি, ঠিক আছে, ইউরিয়া কি হবে এক ক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে, একক অ্যাসিডিক ক্ষার এবং দ্বি অ্যাসিডিক ক্ষার, ঠিক আছে। এর মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে, ইউরিয়া হলো সি অপশন একক অ্যাসিডিক ক্ষার। এবং ইউরিয়ার সংকেত কি পরীক্ষা আসতে পারে, CO হোল্ডরাইজ NH2 হোল্ডরাইজ 2, ঠিক আছে, CO NH2 হোল্ডরাইজ 2, ঠিক আছে। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়া কি কাজে ব্যবহার করা হয়, আমরা জানি ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা হয়, তাই তো, ইউরিয়া সার, নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ইউরিয়া, তাই তো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো, রক্তের তঞ্চনের জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি, রক্তের তঞ্চনের জন্য দেখো আমাদের মধ্যে কি হয়, রক্ত তঞ্চন মানে রক্তটা জমা বেঁধে কোন ভিটামিন সাহায্য করে, এ অপশন
ভিটামিন এ, ভিটামিন এ মানে কি রেটিনল, তাই তো রেটিনল। বি1 থিয়ামিন, ডি হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল, তাই তো। পরবর্তীতে সি অপশন কি রয়েছে, সি অপশন রয়েছে ভিটামিন কে, ভিটামিন কে মানে কি, কি হচ্ছে ফাইলোকুইনন, ফাইলোকুইনন, ঠিক আছে। এবং এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে কি ভিটামিন সি কে, ভিটামিন কে মানে কেটে গেলে রক্ত, মনে রাখবে কে, কেটে গেলে রক্ততঞ্চল জমাট বাঁধতে হয়, তাহলে রক্ততঞ্চল সমাজ করে কে, ভিটামিন কে, ফাইলোকুইনন, ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্ন। এরপর দেখো, এরপর যেটা রয়েছে পরবর্তী প্রশ্ন, নিচের কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে, কোনটি তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এ অপশন ইথানল, বি অপশন প্রোপনন, সি অপশন লুনার কস্টিক, ডি অপশন স্টার্স, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কি হবে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে কি লুনার কস্টিক। এই লুনার কস্টিক তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহন, আমরা যে বলতো লবণ জল, যদি বলে লবণ জল, ঠিক আছে, এই লবণ জলও কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো এর মধ্যে কিন্তু পড়তে হবে এই। এবং এই লুনার কস্টিকের সংকেত কি সিলভার নাইট্রেট, এর নামটা কি, রাসায়নিক নাম হচ্ছে কি সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, এটা আমাদের মনে রাখতে হবে। সিলভার নাইট্রেটের সংকেত কি AgNO3, AgNO3, এটা হচ্ছে সিলভার নাইট্রেট, ঠিক আছে, মনে থাকে। সিলভার নাইট্রেটের সংকেত লুনার কস্টিক, এটি তড়িৎ বিশ্লেষণে তোমরা জানি সে ব্যাটারিতে বিভিন্ন ধরনের, ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস পড়বো। পরবর্তী দেখো, সাম্প্রতিক সারা দেশ জুড়ে প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা শক্তিশালী করতে কোন প্রজেক্ট চালু হয়েছে, সারা দেশ জুড়ে প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা শক্তিশালী করতে কোন প্রজেক্ট চালু হয়েছে, বিভিন্ন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বিভিন্ন প্রজেক্ট, প্রকল্প, বিভিন্ন স্কিম যেগুলো থাকবে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো হবে, সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। 2014 সালে যেগুলো রিসেন্ট আমাদের পিএম মোদী যেগুলো চালু করেছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের পরীক্ষার জন্য বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, আসাম, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, ঠিক আছে, যে রাজ্যগুলো কোনো হাইলাইট, কোনো ভালো স্কিম চালু করবে, সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে জেনে যেতে হবে। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন তাহলে কি হলো, যে প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা শক্তিশালী করার জন্য প্রজেক্ট কি হবে, প্রজেক্ট সঠিক উত্তর আমাদের কি হবে, যে প্যান্ডেমিক ফান্ড প্রজেক্ট, প্যান্ডেমিক ফান্ড প্রজেক্ট চালু হয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। শরীরের কোন অঙ্গকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়, বায়োকেমিক্যাল ল্যাবরেটরি, ঠিক আছে। এ অপশন যকৃৎ মানে লিভার, বি অপশন বৃক্ক কিডনি, সি অপশন হৃৎপিণ্ড হার্ট, ডি অপশন ফুসফুস লাং, তাহলে কি হবে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে এই যকৃৎ বা লিভারকে বলা হয় বায়োকেমিক্যাল ল্যাবরেটরি, ঠিক আছে, বায়োকেমিক্যাল ল্যাবরেটরি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনটি গঠিত, কোন হরমোন গঠিত, এর নিচে কোনটি হরমোন গঠিত রোগ নয়, মানে এর মধ্যে কোনটি হরমোন গঠিত রোগ নয় বলেছে, ঠিক আছে। দেখো কি হবে সঠিক উত্তর, এ অপশন রয়েছে কুশিং, বি অপশন টিটানি, তারপরে আমাদের সি অপশন রয়েছে জাইগান্টিজম, ডি অপশন রয়েছে আর্থারাইটিস। দেখো এই জাইগান্টিজম এটা আমরা জানি যে আমাদের গ্রোথ হরমোন রয়েছে, অতি ক্ষরণের জন্য হয়, অতিকায়ত্ত যেটা ব্যাপারটা, কুশিং বর্ণিত রোগ এটা আমাদের হরমোনের জন্য হয়, ঠিক আছে, টিটানি এটা হবে। তাই এই আর্থারাইটিস যেটা আমরা বলি গাঁটে, যেটা আমাদের গিটে গিটে যেটা ব্যথা বলা হয় আর্থারাইটিস, ঠিক আছে, এই ব্যাপারটা এটা আমাদের হরমোন গঠিত নয়, এটা আমাদের, ঠিক আছে, এই সঠিক উত্তর হবে ডি অপশন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে বার্থ হরমোন বলা হয়, ঠিক আছে, নিচের কোনটিকে বার্থ হরমোন বলা হয় বা জন্ম, ঠিক আছে, হরমোন বলা হয়। দেখো এ অপশন রয়েছে রিল্যাক্সিন, বি অপশন প্রোলাকটিন, সি অপশন অক্সিটোসিন, ডি অপশন হবে প্রোজেস্টেরন, কি হবে সঠিক উত্তর। দেখো এর মধ্যে বুঝতে হবে বার্থ হরমোন মানে আমাদের জানি, ঠিক আছে, তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে সি অপশন অক্সিটোসিন, এই অক্সিটোসিন হচ্ছে বার্থ হরমোন। আমরা জানি যে যখন মহিলাদের বাচ্চা প্রসবের সময় একটা হরমোন খরিত হয় খুব কষ্টে, তারা সেই এই হরমোনটা খরিত হওয়ার জন্য তাদের সেই কষ্টটা অনুভব করতে পারে না, ঠিক আছে, অক্সিটোসিন খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, আমাদের একটু ডিটেলস পড়ে যেতে হবে। সম্প্রতি কোন দেশ তিনামপিং 3 স্যাটেলাইট লঞ্চ করেছেন, তিনামপিং 3 স্যাটেলাইট লঞ্চ করেছেন, সঠিক উত্তর আমাদের কি হবে, দেখো এ অপশন ভারত, বি অপশন চীন, সি অপশন জাপান, আর ডি অপশন কি থাইল্যান্ড। তাই দেখো কোন দেশ তিনামপিং 3 স্যাটেলাইট লঞ্চ করেছেন, সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে চীন, সঠিক উত্তর হবে চীন। তিনামপিং নাম শুনে আমরা বুঝতে পারছি তিনামপিং কি হবে চীন। এবং এই কাঠের স্যাটেলাইট চালু করেছে কে, কাঠের স্যাটেলাইট প্রথম, কাঠের স্যাটেলাইট মনে থাকে যেন, বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট চালু করেছে কে, কোন দেশ পাঠিয়েছে, জাপান। কাঠের স্যাটেলাইট, উড স্যাটেলাইট, ঠিক আছে, কাঠের তৈরি, কাঠের নির্মিত স্যাটেলাইট কি হবে, জাপান। তাই তিনটি
তিমফ্যাং-3 স্যাটেলাইট চালু করেছে চীন। এরপর মূত্রের পিএইচ কত? ঠিক আছে, ইউরিন আমাদের মূত্র আছে, এই মূত্রের পিএইচ কত? 8, 6, 9, 7। কি হবে সঠিক উত্তর? 6। মূত্রের পিএইচ 6। এবং আমাদের ব্লাড রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ 7.4। একটু ঈষৎ ক্ষারীয় মানে হালকা। আমরা জানি 0 থেকে 7, 7 থেকে 14, তাই তো? এই 7 হলো কি নর্মাল, তাই তো? 0 থেকে 7। এবার এই যত কমবে এদিকে অ্যাসিড হবে, এদিকে যত বেশি হবে তত কি হবে? ক্ষার হবে। ঈষৎ ক্ষারীয়, দেখো হালকা ক্ষারীয় রক্ত। আর এটা দেখো মূত্র কি? মূত্র আমাদের অ্যাসিড। ঠিক আছে, এটা বুঝতে হবে। এবার দেখো সংবিধানের, আর এই 7 মানে হচ্ছে প্রশমন, এখানে কোনো কিছু থাকে না। যেমন জল কত? জলের পিএইচ 7। জল আমরা না ক্ষার না অ্যাসিড কিছু আমরা পাইনি, তাই তো? তাই জল হবে কি? প্রশম। এরপর দেখো সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। ঠিক আছে, এ অপশন 19, বি অপশন 21 এ, 39 এ, আর কি আছে 51 এ। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? ভালো করে দেখো, এটা আমরা সবাই জানি সঠিক উত্তর হবে এই 21 এ, তাই তো? আমাদের সঠিক উত্তর হবে শিক্ষার অধিকার 21 এ। কি বলা হচ্ছে? 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুর কি আমাদের প্রাইমারি শিক্ষা, যেটা 19 নম্বরে কি রয়েছে? 19 থেকে 22 স্বাধীনতা অধিকার, তাই তো? আমাদের 51 এতে কি রয়েছে? মৌলিক কর্তব্য। 51 এতে কি রয়েছে? মৌলিক কর্তব্য। আমরা ডিটেলস এই যে প্রশ্ন পড়েছি সংবিধান থেকে, আমরা ওটা পড়লে পরে আমরা বুঝতে পারবো। পরবর্তী প্রশ্ন কি? 39 এ আমরা জানি 36 থেকে 51 যে নাগরিকত্ব আমাদের কি রয়েছে? নির্দেশমূলক নীতি, তাই তো? এই 39 এতে কি ব্যাপারটা রয়েছে? ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের 40 নম্বরে কি আছে? গ্রাম পঞ্চায়েত, ফ্রি লিগাল এইড, গরিব অসহায় মানুষের জন্য সাহায্য, আইনি সাহায্য দান, তাই তো? এইগুলো কিন্তু আমার ডিটেলস পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। আমরা ডিটেলস সংবিধানের যে ম্যারাথন পর্ব করেছি, সংবিধানের ম্যারাথন ক্লাস পুরো 1 থেকে 395 পর্যন্ত আর্টিকেল, পার্ট, তাদের শিডিউল, সংবিধান সংশোধনের বিশেষ ক্লাসটা করানো আছে, তোমরা ওটা কিন্তু ভালো করে দেখবে। দেখো সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা, আমরা জানি পঞ্চায়েত ব্যবস্থাটা সংবিধানে কবে যুক্ত হয়েছিল, তাই তো? খুব ইম্পর্টেন্ট, 1992, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 73তম সংশোধনের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন ভারতের মধ্যে কোথায় চালু হয়েছিল, তাই তো? এটা রাজস্থানে আমরা জানি। এবার দেখো তাই সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে? আমরা জানি 243, কিন্তু 243 সবকটা অপশনে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু বুঝতে হবে 243 কিন্তু সবকটা অপশনে থাকবে, তার মধ্যে আমরা কোনটা ঠিক করব। তাই দেখে কিন্তু দুটো অপশনের মধ্যে কিন্তু আমাদের কনফিউশন হবে। 243 থেকে 243 ও, মানে 243 মধ্যে অনেকগুলো আমাদের ধারা রয়েছে, আমরা ডিটেলস পড়েছি ওই ক্লাসে। ঠিক আছে, 243 থেকে 243 ও, ঠিক আছে, এর মধ্যে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। ঠিক আছে, এবং পৌরসভা কি? পৌরসভা ঠিক তারপরে এই পি থেকে 243 পি থেকে 243 ZG। ঠিক আছে, এই পর্যন্ত আছে কি? পৌরসভা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। ওটাও কিন্তু 1993 73তম, ওটা 74তম সংশোধনের মাধ্যমে পৌরসভা ব্যাপারটা, পৌরশাসন ব্যবস্থাটা যুক্ত হয়। ঠিক আছে, একটু কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স, গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, এখানে ভারতের স্থান কত? ঠিক আছে, গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, এখানে ভারতের স্থান কত? 176, 186, 190, 153। কি হবে? গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? 176, 176, 176। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা। আমরা পিস ইন্ডেক্সে পড়বো, বিশ্বে প্রথম স্থান কোনটি? ঠিক আছে, তারপর সমস্ত স্বাধীনতার দিক থেকে প্রথম স্থান কোনটি? ভারতের স্থান কত? ঠিক আছে, এই ইন্ডেক্স রিলেটেড কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসে দেওয়া রয়েছে, ইন্ডেক্স বা সূচক। ঠিক আছে, এই সূচক রিলেটেড কিন্তু আমাদের যে ম্যারাথন ক্লাস রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, ওই মহাম্যারাথন ক্লাস পর্বে কিন্তু এগুলো পেয়ে যাবে ডিটেলস। ভালো করে দেখে ওগুলো নোট করে রাখো, কিন্তু পরীক্ষায় আসবে। দেখো তাহলে এখানে আমরা পেলাম কত? 176। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, দিল্লির সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? কি হবে? এই যে দিল্লি সুলতানি সাম্রাজ্য, আমরা জানি এই দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রথম মুসলিম সাম্রাজ্যের প্রথম, মানে ভারতবর্ষে সূচনা হয়েছিল। ঠিক আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর। ঠিক আছে, যে মোহাম্মদ ঘুরি জয়লাভ করার পর সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, তাই তো? সুলতানি সাম্রাজ্যের পর কি আসছে? আমরা জানি যে ইব্রাহিম লোদি, সুলতানি বংশের শেষ যেটা রয়েছে কি? লোদি শাসন, তাই তো? এই লোদি শাসন, ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধের পর মোগল সাম্রাজ্যের সূচনা হয়। তাহলে এই সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? এখানে সঠিক উত্তর আমাদের কি হবে? এ অপশন রয়েছে কি? চেঙ্গিস খান, বি অপশন বাবর, সি অপশন নাদির শাহ, আর তারপর কি রয়েছে? তৈমুর। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? বাবর। যে পানিপথের প্রথম যুদ্ধ হয়
আর ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। এই লোদি বংশের শেষ শাসক ছিল সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক, তাই তো, মানে সুলতানি যুগের। এবং এর ফলে কি হয়েছিল, ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয়েছিল। তাই বাবর এর আক্রমণে কি হয়েছিল, সুলতানি সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এরপর দেখো, ভারতবর্ষে বেশিরভাগ তৈল শোধনাগারগুলি কোথায়, ঠিক আছে, বন্দর ভিত্তিক, পাইপলাইন টার্মিনাল ভিত্তিক, ঠিক আছে। এরপর কি রয়েছে, খনিজ তেল মান ভিত্তিক। দেখো আমরা জানি যে তৈল শোধনাগারগুলি, আমরা বেশিরভাগ আমাদের তৈল কি হয়, বিদেশ থেকে আমাদের আমদানি করা হয়, তাই তো। তাহলে এখানে আমাদের পাইপ লাইন যে টার্মিনাল আছে সেইগুলো অনুযায়ী কিন্তু আমাদের বেশিরভাগ যে তৈল শোধনাগার কিন্তু গড়ে উঠেছে। এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই হয়তো আমরা ডি অপশন করবো, কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে। আর প্রথম তৈল শোধনাগার ভারতের মধ্যে কোথায় চালু হয়েছিল, ঠিক আছে। প্রথম ভারতের তৈল শোধনাগারটা অসমের কি ডিগবয়, অসমের ডিগবয় মানে আসামের ডিগবয়তে প্রথম ভারতের সবচেয়ে প্রাচীন তৈল শোধনাগার রয়েছে, ঠিক আছে। এবং গুজরাটের জামনগরে কি রয়েছে, জামনগরে রয়েছে কি বৃহত্তম, ঠিক আছে, তৈল শোধনাগার, রিলায়েন্স কোম্পানি দ্বারা নির্মিত, ঠিক আছে। এরপর দেখো, ভারতে রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি শর্তমূলক নীতি প্রয়োগ করা হয়নি বলেছে। দেখো ভালো করে কিন্তু প্রশ্নটা পড়তে হবে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার সময় তাড়াতাড়ি করে পড়তে গিয়ে ভুল হয়। শর্তমূলক নীতি প্রয়োগ করা হয়নি বলেছে, ঠিক আছে, কোন রাজ্যটির ক্ষেত্রে। দেখো সঠিক উত্তর আমাদের কি হবে, দেখো ঝাঁসি আছে, সাতারা, নাগপুর। দেখো আমরা জানি ঝাঁসি দখল করা হয়েছিল, সাতারা দখল করা হয়েছিল, নাগপুর দখল করা হয়েছিল। এর মধ্যে হবে ত্রিবাঙ্কুর, এই ত্রিবাঙ্কুর দখল করা হয়নি। এবং শর্তমূলক নীতি আমরা জানি কত, 1948, তাই তো। কে প্রয়োগ করেছিল, লর্ড ডালহৌসি শর্তমূলক নীতি দ্বারা প্রথম তিনি কি করেছিলেন, সাতারা প্রদেশটা দখল করে নিয়েছিলেন, তাই তো। খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের কি হবে, কোনটি দখল করা হয়নি, তাহলে কি হবে, ত্রিবাঙ্কুর, ডি অপশন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি কবে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালিত হয়। সম্প্রতি ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়। দেখো কি হবে এর মধ্যে সঠিক উত্তর, মানে বিশ্ব যে সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করা হয় কবে, সঠিক উত্তর হচ্ছে 5ই নভেম্বর। কি হবে, 5ই নভেম্বর, 5th নভেম্বর। পরবর্তী, স্বামী দয়ানন্দ সরস্বতী নিজের সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক। আমরা জানি স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 কি প্রতিষ্ঠা করেছিলেন, আর্য সমাজ। খুব ইম্পর্টেন্ট, আর্য সমাজ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। তাহলে এই আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার সম্পর্কে কোনটি সঠিক বলেছে। দেখো এর মধ্যে আমাদের কি অপশনগুলো রয়েছে, 4টে অপশন দেওয়া হয়েছে, কোনটি সঠিক আমাদের সেটা পড়ে বলতে হবে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কি হবে, এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে, দেখো তিনি বাল্য বিবাহ, বহু বিবাহ এর বিরোধিতা করেছিলেন, ঠিক আছে। তিনি অসবর্ণ বিধবা বিবাহকে সমর্থন করেছিলেন, মানে বিধবা বিবাহ হবে এটা সমর্থন করেছিলেন, ঠিক আছে। এরপর পাশ্চাত্য বিজ্ঞানের প্রসারের বিরোধিতা করেছিলেন। দেখো পাশ্চাত্য বিজ্ঞান মানে বিজ্ঞান শিক্ষায় তিনি বিরোধিতা করেছিলেন, তার মতো মহান একজন ব্যক্তি এটা কখনোই হয় না, তাই তো। এবং তিনি প্রাকৃতিক বিপর্যয় যেমন ত্রাণ, বন্যা, খরা এগুলো সময় তিনি ত্রাণের ব্যবস্থা করতেন, ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু এই 3 নম্বরটা পাশ্চাত্য বিজ্ঞানে তিনি বিরোধিতা করতেন, এটা সঠিক নয়। তার মানে তিনি বিজ্ঞান শিক্ষা বা ইংরেজি শিক্ষা বিভিন্ন বিরোধিতা করতেন, এটা সঠিক নয়। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর কি হলো, 1, 2 আর 4, তার মানে সি অপশন হবে 1, 2, 4। খুব কিন্তু ভালো করে প্রশ্ন পড়ে কিন্তু উত্তর দিতে হবে। দেখো পরবর্তী বলছে, কে রানী ভিক্টোরিয়াকে ভারতের সাম্রাজ্ঞী বলে ঘোষণা করেছিলেন। এ অপশন লর্ড ওয়েলেসলি, বি অপশন লর্ড কর্নওয়ালিস, সি অপশন লর্ড লিটন, ডি অপশন লর্ড হেস্টিংস। কি হবে সঠিক উত্তর, লর্ড লিটন, তাই তো, লর্ড লিটন। এই লর্ড লিটন, ঠিক আছে, তিনি রানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী বলে ঘোষণা করেছিলেন কত, 1876, তাই না, 1876, ঠিক আছে। এটা কিন্তু মনে থাকে যেন, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, এবং তার স্মৃতিচারণে কি কলকাতায় আমাদের যেটা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন। লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন, ঠিক আছে। সঠিক উত্তর হবে ফৈজি, বি অপশন আবুল ফজল, সি অপশন দারা শিখো, ডি অপশন আবু তালিব কালিম। এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে ফৈজি। এই ফৈজি তিনি লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন, ঠিক আছে। ফৈজি কার সভাসদ ছিলেন, আকবরের সভায় ছিলেন, আকবরের সভাসদ ছিলেন, ঠিক আছে। এই ফৈজি তিনি পঞ্চতন্ত্র, রামায়ণ এগুলো কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এবং আবুল ফজল জানি কি, আইনে আকবরী লেখাকার আবুল ফজল, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী দেখো, 1897 খ্রিস্টাব্দে স্বদেশ ভান্ডার কে গঠন করেছিলেন। স্বদেশ ভান্ডার খুব কিন্তু ভালো প্রশ্ন। স্বদেশ ভান্ডার কে গঠন করেছিলেন, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বিপিন চন্দ্র পাল।
কি হবে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি স্বদেশ ভান্ডার বা স্বদেশী ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 1897 সালে। এরপর আমরা জানি সরলা দেবী আছে, সরলা দেবী কেউ একটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, বিপিন চন্দ্র পাল। তাদের রিলেটেড কিন্তু প্রশ্ন আমরা ডিটেলস পড়ে যেতে, মহাত্মা গান্ধী সম্পর্কে এখানে কিন্তু কোশ্চেন আমাদের আসবে। দেখো, চরম নরমপন্থী রাজনীতি সোডা জলের উচ্ছ্বাস, এই উক্তিটি কার? নরমপন্থী রাজনীতি হচ্ছে সোডা জলের উচ্ছ্বাস, এই উক্তিটি কার, মানে কে বলেছেন এটা, সেটা আমাদের বলতে হবে। এই অপশন লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, সি অপশন বিপিন চন্দ্র পাল, ডি অপশন বল গঙ্গাধর তিলক। নরমপন্থী রাজনীতি সোডা জলের উচ্ছ্বাস উক্তিটি হলো কার? উক্তিটি হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই বিপিন চন্দ্র পাল এই কথাটা বলেছেন, ঠিক আছে। বিপিন চন্দ্র পালকে কি বলা হয়? ফাদার অফ রিভলিউশনারি, ঠিক আছে। বেঙ্গল, তার কয়েকটা গ্রন্থের পুস্তকের নাম আছে, ঠিক আছে, বা পত্রিকার নাম আছে, মনে রাখতে হবে। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক এই বিপিন চন্দ্র পাল কি? নিউ ইন্ডিয়া, এই নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আসে, আমাদের ডিটেলস জেনে নিতে হবে। অরবিন্দ ঘোষ সম্পর্কে আমরা জানি, বাল গঙ্গাধর তিলক কি পত্রিকা? বাল গঙ্গাধর তিলক মারাঠা কেশরী পত্রিকা। লালা লাজপত রায় জানি, ঠিক আছে, তিনি স্যান্ডার্সের লাঠির হত্যা তিনি কি হন? সাইমন কমিশন বিরোধিতা করার সময় তিনি তার মৃত্যু হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অরবিন্দ ঘোষ আমরা জানি আলিপুর বোমা সন্ত্রাস 1908 তিনি অভিযুক্ত ছিলেন। তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের ডিটেলসে পড়ে যেতে হবে। আমরা এগুলো ডিটেলস ক্লাস করবো বিভিন্ন ইতিহাস সংবিধান এগুলো থেকে, ঠিক আছে। দেখো, তাই ডিটেলস আমরা পড়লাম কি কি ধরনের কোশ্চেন, কেমন ধরনের প্রশ্ন আসছে আমরা ডিটেলস বুঝতে পারলাম। এর পরবর্তীতে যে আমরা ক্লাসটা দেখো, তোমরা অবশ্যই ক্লাসটা কিন্তু দেখো। এর পরবর্তীতে আমাদের রিজনিং এবং আমাদের ম্যাথের প্র্যাকটিস সেটটা করবো, ঠিক আছে, ঠিক আছে। যে প্রিভিয়াস কোশ্চেনটা দেখে আমরা কি ধরনের কোশ্চেন আসে, ঠিক সেম প্র্যাকটিস সেটটা করবো। আমাদের বুঝতে হবে যে প্রশ্ন কেমন হয়, সেই রিলেটেড কিন্তু আমাদের পড়াশোনাটা চালাতে হবে, ঠিক আছে। খুব ভালো করে ক্লাসটা তোমরা অবশ্যই দেখো এবং ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে।